মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথার 85 পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম কৌরব এবং পাণ্ডব ভাইদের বয়স বেড়ে 17-18 গিয়ে পৌঁছেছে, কিন্তু তাদের মধ্যে এখনো চপলতা, দিনরাত খেলে বেড়ানো রয়েই গেছে। ক্ষত্রিয় বাড়ির ছেলে হয়েও অস্ত্র শিক্ষার নাম নেই। অবশেষে একদিন ধৃতরাষ্ট্র সবাইকে নিয়ে চললেন হস্তিনাপুর রাজবাড়ির অস্ত্র শিক্ষক কৃপাচার্যের কাছে। কৃপাচার্যের অস্ত্র পাঠশালায় ভাইয়েরা মহা উৎসাহে অস্ত্র শিক্ষা নিতে লাগলেন। তবে ভীষ্ম জানতেন কৃপাচার্যের কাছে প্রাথমিক অস্ত্র শিক্ষা অবশ্যই হবে, কিন্তু ভারত বিখ্যাত যোদ্ধা তৈরি করা কৃপাচার্যের আয়ত্তের বাইরে। নিজে সে যুগের শ্রেষ্ঠতম যোদ্ধা হওয়ার কারণে ভীষ্ম বুঝতেন যে তাঁর পরম প্রিয় নাতিগুলির মধ্যে বেশ কয়েকজন পরম কুশলী অস্ত্রবিদ হয়ে উঠতে পারে। কাজেই তিনি উপযুক্ত অস্ত্রগুরুর অন্বেষণে আগ্রহান্বিত ছিলেন। এই যোগাযোগটা ঘটে গেল নাটকীয়ভাবে। কৃপাচার্যের বাড়িতে এক ব্রাহ্মণ এসে বাস করছেন। বেশ কয়েকদিন হয়ে গেল তিনি বাইরে বেশি বেরোন না। কেউ তাঁকে চেনেও না ভালো করে। ব্রাহ্মণের গায়ের রং কালো, মাথায় পাকা চুল, শরীরটা চাবুকের মতো ছিপছিপে। এই ব্রাহ্মণের একটি ছেলে আছে। ছেলেটির সঙ্গে পাণ্ডব ভাইদের বেশ ভাব হয়েছে। কৃপাচার্যের কাছে পাণ্ডব কৌরবদের একত্র শিক্ষা শেষ হয়ে গেলে কৌরব ভাইরা বাড়ি চলে যান। কিন্তু কুন্তির ছেলেরা রাজনৈতিক এবং পারিবারিকভাবে খানিকটা কোণঠাসা অবস্থায় আছেন বলেই তাদের অস্ত্র শিক্ষার আকাঙ্ক্ষা প্রবল। তারা সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে যান না। তারা লক্ষ্য করেন আগন্তুক ব্রাহ্মণের ছেলেটি বেশ বয়সে তাদের চেয়ে সামান্য বড় হবেন হয়তো, কিন্তু এরই মধ্যে অস্ত্রবিদ্যার বেশ কিছু বিশেষ পাঠ রপ্ত করে ফেলেছেন তিনি। কৃপাচার্যের কাছে অস্ত্র শিক্ষার পর এই ব্রাহ্মণ পুত্রটি কুন্তি পুত্রদের কাছে নিজের অস্ত্রবিদ্যার কেরামতি দেখান। কিছু কিছু অস্ত্রপাঠ তিনি কুন্তি পুত্রদের শিখিয়েও দেন। পাণ্ডুপুত্ররা তাকে তার পরিচয় জিজ্ঞাসা করলে তিনি বলেন তিনি কৃপাচার্যের ভাগ্নে। তিনি পিতামাতার সঙ্গে কৃপাচার্যের বাড়িতে এসেছেন কিছুকাল, কিন্তু এই পিতাটিকে বাইরে আসতে দেখা যায় না কখনো। সেদিন হঠাৎই একটা ঘটনা ঘটে গেল। পুরুবাড়ির সমস্ত বালকেরা কাপড় চোপড় গুটলি করে একটি খেলার বল বানিয়েছেন। সেই বলটি নিয়ে খেলার ধুম পড়ে এলো সকলের মধ্যে। নগরীর একান্তে গিয়ে খোলা মাঠে তাদের বল খেলা শুরু হলো। কিন্তু কোনো এক সময় বলটি গড়াতে গড়াতে একটি মজা কুয়োর মধ্যে গিয়ে পড়ল। ক্রীড়ামত্ত বালকেরা বলটা তোলার জন্য অনেক চেষ্টা করলেন, কিন্তু কুয়োটা মজে গেলেও যথেষ্ট গভীর। বালকরা তাদের ক্রীড়া গুটিকা উদ্ধার করতে পারল না। এ ওর মুখের দিকে তাকায়, সে তার মুখের দিকে। খেলার উন্মত্ততা এবং ঘোর তখনও মোটেই কাটেনি। কাজেই বলটি তোলার জন্য তাদের আগ্রহের কোনো খামতি হলো না। ঠিক এই সময়ই ক্রীড়াভূমির একান্তে সেই ব্রাহ্মণের ওপর বালকদের নজর পড়ল। সেই শ্যামবর্ণ ছিপছিপে চেহারার পাকাচুলো ব্রাহ্মণ। তিনি দৈনন্দিন অগ্নিহোত্রের অগ্নি আধান করে হোম করতে বসেছেন। ব্রাহ্মণের সামনেই বালকদের বহুক্ষণের আয়াস চেষ্টা ব্যর্থ হওয়ায় তারা খানিকটা অপ্রতিভ হয়েই ছিল। ব্রাহ্মণও এতক্ষণ বালকদের দিকেই তাকিয়েছিলেন এবং মজা পাচ্ছিলেন প্রচুর। ফলত ব্রাহ্মণের দিকে তাকানো মাত্রই বালকরা নিজেদের লজ্জা লঘু করে দেখানোর জন্য ব্রাহ্মণের চারিদিকে ঘিরে দাঁড়ালো। বালকদের খেলার আগ্রহ তখনও ফুরিয়ে যায়নি। ব্রাহ্মণ সেটা বুঝলেন। তারপর একটু লজ্জা দিয়েই বললেন, ধিক তোমাদের ক্ষত্রিয়ের শক্তিতে। অস্ত্র শিক্ষাও তোমাদের তেমনই হয়েছে। প্রসিদ্ধ ভরতবংশে জন্মে একটা কুয়ো থেকে যারা বল তুলতে পারে না, তারা আবার ক্ষত্রিয়। তোমরা দেখো, আমার হাতের আঙুলে ক্ষুদ্র আংটিটা দেখছো তো? আমি এটাকেও এই কুয়োর মধ্যে ফেলে দিচ্ছি, আর তোমাদের বলটি তো রয়েইছে। আমি নলখাগড়া দিয়ে স্বর বানিয়ে সেই স্বরের সাহায্যে তোমাদের বল এবং আমার আংটি দুটোই তুলে আনবো। কিন্তু তার বদলে একটাই শর্ত আছে বাছারা, আজকের সন্ধ্যার খাবারটা কিন্তু তোমাদের ব্যবস্থা করতে হবে। কথাটা বলেই ব্রাহ্মণ কুয়োর মধ্যে নিজের আংটিটা ছুঁড়ে ফেলে দিলেন। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি, আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1,40,000 পুরুষকে জীবন বদলাতে শেখানো। সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন, ট্রান্সফর্মিং লাইভস নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন। মিড লাইফ মানে ক্রাইসিস নয়, মিড লাইফ মানে ট্রান্সফরমেশন। ভ্রাতৃজ্যেষ্ঠ যুধিষ্ঠির জানতেন যে এই ব্রাহ্মণ কৃপাচার্যের বাড়িতে এসে উঠেছেন, কিন্তু এতদিন তাঁকে কেউ দেখেননি।
আজকে ব্রাহ্মণ ভোজনের শর্ত শুনেই তিনি বললেন, কৃপাচার্য একবার বললে একবেলা কেন, আপনি চিরকালের অন্ন পাবেন রাজবাড়িতে। ব্রাহ্মণ হাসলেন। হেসে নলখাগড়ার স্বরগুলি দেখিয়ে বালকদের বললেন, আমি একটি স্বর দিয়ে তোমাদের বলটিকে বিদ্ধ করব। তারপর সেই স্বরের পিছনে আরেকটি স্বর, তারপর আরেকটি, তারপর আরো একটি, এমনই করে স্বরের পরম্পরা আমার নাগাল পর্যন্ত এলেই তোমাদের খেলার বস্তুটি ওপরে উঠে আসবে। সেকালের দিনে যারা গ্রাম বাংলায় থাকতেন তাদের খাগের কলমে লেখার অভ্যাস ছিল। সত্য কথা বলতে কি, খাগের দণ্ড দিয়ে ব্রাহ্মণের লেখনী এবং ক্ষত্রিয়ের বাণ চালনা দুটোই প্রাথমিকভাবে সম্পন্ন হতো। এই ব্রাহ্মণ একাধারে ব্রাহ্মণও বটে, ক্ষত্রিয়ও বটে। তিনি যেমন যেমন বলেছিলেন ঠিক সেইভাবেই নলখাগড়ার বাণের পর বাণ যোজনা করে বলটি উপরে তুলে আনলেন। বালকদের চোখ একেবারে ছানা ভরা হয়ে গেল। তারা ভাবল, বলটা তোলা গেছে বটে, কিন্তু ক্ষুদ্র আংটিটি তোলা অত সহজ হবে না। তারা বললেন, এবার আংটিটি তুলে আনুন তো দেখি। ব্রাহ্মণ তো সেই ক্ষমতা দেখানোর জন্য আগেই আংটিটি ফেলে দিয়েছিলেন। এবারে বিস্মিত বালকদের আরো বিস্ময়াপন্ন করে দিয়ে আংটিটিও বাণের মুখে বিঁধিয়ে তুলে আনলেন। বালকরা ব্রাহ্মণের অসাধারণ ক্ষমতা দেখে অবাক হয়ে বলল, আমাদের সকলের অভিবাদন গ্রহণ করুন। আপনি যা করে দেখালেন পৃথিবীতে কারো এই ক্ষমতা হবে না। এখন আপনি বলুন, আপনি কে, কোত্থেকে এসেছেন এবং আমরাই বা আপনার জন্য কি করতে পারি। বালকদের প্রশ্ন শুনে ব্রাহ্মণ বললেন, তোমাদের এত কিছু জানতে হবে না বাছা। তোমরা শুধু আমার চেহারাটা এবং আমি যা করে দেখালাম সেই ক্ষমতার কথাটা মহামতি ভীষ্মের কাছে গিয়ে বলো। তারপর কি করতে হবে তিনিই বুঝবেন। আমরা আগেই জানিয়েছি, ভীষ্ম কুমারদের জন্য উপযুক্ত অস্ত্রগুরুর অন্বেষণ করছিলেন। তিনি এই ব্রাহ্মণকে চিনতেন। কৃপাচার্যের বোন কৃপির স্বামী তিনি। অতএব তাঁকে চেনাটাই ভীষ্মের পক্ষে স্বাভাবিক এবং হয়তো তাঁকেই তিনি খুঁজে বেড়াচ্ছিলেন। কিন্তু যে বসতিতে এই ব্রাহ্মণ থাকতেন এখন তিনি সেখানে থাকেন না। হঠাৎ যে তিনি হস্তিনা নগরীতে কৃপাচার্যের বাড়িতেই এসে উঠেছেন তাও তিনি জানতেন না। এই ব্রাহ্মণ কৃপাচার্যের মুখে ভীষ্মের অন্বেষণে বৃত্তান্ত শুনে থাকবেন। পারস্পরিক যোগাযোগে এই ছিল উপযুক্ত দিন। বহিরাগত ব্রাহ্মণ বড় নাটকীয়ভাবে হস্তিনাপুরের রাজনীতির মঞ্চে প্রবেশ করলেন। বালকরা যখন গিয়ে ভীষ্মের কাছে ব্রাহ্মণের আকৃতি, প্রকৃতি এবং অস্ত্রবিদ্যার মাহাত্ম্য বর্ণনা করলেন, ভীষ্মের তখন এক মুহূর্ত লাগলো না ব্রাহ্মণকে চিনতে। তিনি বুঝলেন মহামতি দ্রোণাচার্য হস্তিনাপুরে এসেছেন। তারপর কি হলো সে গল্প শুনুন মহাভারতের কথা ষড়শীতি পর্বে। মহাভারতের কথা অমৃত সমান, প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান।